চাইবো যে আজকে সঞ্জয় রায় আদালতে ইতিমধ্যে মানে তাকে নিয়ে এসছে পুলিশ, আজকে প্রসিডিংস এর পরে আর কি কি হতে পারে তার জন্য কতক্ষণ সময় আজকে বিচারক অনির্বাণ দাস নেবেন বলে মনে করা হচ্ছে? দেখো, মুখের কথায় শনিবার যেরকমটা বিচারক বলেছিলেন যে অন্তত আধ ঘন্টা তাকে দেওয়া হবে, 12:30টার সময় তিনি শুনবেন সঞ্জয় কি বলতে চায় এবং তারপর কোয়ান্টাম অফ পানিশমেন্ট যেটা রয়েছে অর্থাৎ সাজা যেটা ঘোষণা করবেন তিনি সেটা বলা হবে। এখন এটাও অনেকটা নজিরবিহীন বলা যেতে পারে যে একেবারে শেষ সময় শেষ দিন যিনি অ্যাকিউজড সে কিছু বলছে এবং তার কথা শুনছে আদালত। দুটো বিষয় হতে পারে যে তার বক্তব্যর গুরুত্ব রাখা হচ্ছে এবং সেই বিষয়ক কিছু বলে ফের সাজার বিষয়টা অন্যরকম হতে পারে, যদিও সেটার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে মনে করছেন আইনজীবী মহলের একাংশ, কারণ তাদের বক্তব্য যে এটার একটা সুনির্দিষ্ট প্রসিডিংস হয়। যখন তদন্ত প্রক্রিয়ার পরে চার্জশিট জমা, চার্জশিটের পরে ট্রায়াল, এই যে একটা পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়ার সময় সঞ্জয়কে একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে। সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে, বিচারক তাকে আলাদা করে এসে জিজ্ঞাসা করেছেন, এমনকি লিগ্যাল এডের ডাকে যে আইনজীবী দেওয়া হয়েছিল তারাও জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু তখন কোথাও গিয়ে এই রুদ্রাক্ষের বিষয়টি আসেনি। যে 104টি প্রশ্ন, তাই তো মানে শ্রাবন্তী এই প্রশ্ন তো বারবার ঘুরে ফিরে আসছে যে ধরো এই যে দীর্ঘ সময় ধরে সওয়াল জবাব চলছে, সঞ্জয়ের আইনজীবীরাও ছিলেন, একবারও সঞ্জয় আইনজীবী মারফত হোক বা কোনোভাবে হোক এর আগে সঞ্জয় যে মানে আদালত চত্বরে ঢোকার সময় অনেক বড় বড় অভিযোগ তুলেছে, কিন্তু কখনো রুদ্রাক্ষের মালা কথাটা আনেনি। আচমকা যেদিন বিচারক তার সাজা ঘোষণা করবেন, যেদিন তাকে দোষী সাব্যস্ত করা হলো, আচমকা এই রুদ্রাক্ষের মালা প্রসঙ্গ এলো কেন? এদিকে আমাদের নজর থাকবে। শ্রাবন্তী আমার সঙ্গে থাকো, আমার আরেক সহকর্মী সোমা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি সোমার কাছে যাই। সোমা, আমরা দেখছিলাম সঞ্জয় রায়ের যারা পরিবারের লোকজন এবং পাড়া প্রতিবেশী তারাও এক বাক্যে এটা মানছেন না যে সঞ্জয় একা দোষী হতে পারে, কি বলছেন তারা? তাই দেখো, আমি রয়েছি সঞ্জয়ের বাড়িতে। সঞ্জয়ের মা এই মুহূর্তে ভেতরে রয়েছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, মানসিকভাবেও তিনি কিছুটা অসুস্থ, তাই তিনি আমাদের ক্যামেরার সামনে এসে কোনো বক্তব্য রাখতে পারছেন না। কিন্তু যারা প্রতিবেশীরা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু সেই একটা কথাই বলছেন। তারা বলছেন যে সঞ্জয় রায় দোষী, তার সাজা হোক, সেটা তারা মেনে নিচ্ছেন, কিন্তু সঞ্জয় রায় একা না, এর সাথে আরও অনেক মানুষ যুক্ত রয়েছেন এবং তারা কিন্তু এই যে সিবিআই তদন্ত হয়েছে সেই তদন্তের ওপরও কিন্তু তারা ভরসা রাখতে পারছেন না। তারা বলছেন যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এভাবে তিলোত্তমাকে ধর্ষণ করা হলো, তারপর তাকে খুন করা হলো, সেটা একজন মানুষের পক্ষে অর্থাৎ সঞ্জয়ের পক্ষে কিন্তু সেটা সম্ভব নয়। এবং পাশাপাশি তিনি কিন্তু এটাও বলছেন, অর্থাৎ যিনি প্রতিবেশী রয়েছেন আমাদের সাথে কথা বলেছেন, তিনি কিন্তু এটাও বলেছেন যে এক মায়ের কোল খালি হয়ে গেছে, অর্থাৎ তিলোত্তমা মা বাবার কথা বলছেন। তারা বিচার চান, অবশ্যই বিচার চান, কিন্তু সেই বিচার যেন একেবারে সঠিকভাবে হয়। আমাদের সঙ্গে থাকা আমি তোমার কাছে আসছি, তবে এই মুহূর্তে বিশিষ্ট অভিনেতা বাদশাহ মৈত্র আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বাদশাহদা, সঞ্জয় রায় যে একা দোষী এ কথা না তিলোত্তমার পরিবার বিশ্বাস করছে, না আজ শিয়ালদা কোর্টে যারা উপস্থিত আছে তারা বিশ্বাস করছে, আপনি কি বিশ্বাস করেন? গোটা রাজ্যের মানুষ এটি বিশ্বাস করছে না। এবং দেখুন, যে সাধারণ জ্ঞান দিয়ে যে প্রশ্নগুলো আমাদের মধ্যে এসেছিল যে কেন সত্যি একটি মেয়েকে ওই অবস্থায় পাওয়ার পর কেন এফআইআর হতে এত দেরি হলো, কেন পুলিশ তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে বলে রিপোর্ট করলো হসপিটাল থেকে, কে জানালো যে মেয়েটি সুইসাইড করেছে ফোন করে, কার জন্য তাকে দ্বিতীয়বার তার পোস্টমর্টম যাতে না হয় তার জন্য দ্রুত তাকে দাহ করা হলো, কেন প্লেস অফ অকারেন্সে এতগুলো মানুষ ঢুকলো, কেন তার বাবা মাকে ঢুকতে প্রথমে দেওয়া হলো না। সিবিআই যদি প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে আমাদেরকে, তাহলে তো কোনো বিচারই নয়। এবং এটা যদি সিবিআই বলে যে রাজ্য পুলিশের কারণে তারা এই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছে না, তাহলে রাজ্য পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। যদি সিবিআই প্রশ্ন এই কথাটা বলে, তা যদি না নেয় তাহলে ধরে নিতে হবে সিবিআই কাউকে বাঁচাতে চাইছে, আড়াল করতে চাইছে। একটা কথা পরিষ্কার করে বলা উচিত, রাজ্য পুলিশের ক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেসের কথা আসে তাহলে সিবিআই এর ক্ষেত্রে বিজেপির কথা আসবে। তাহলে কেন্দ্রের শাসক দল কাকে আড়াল করতে চাইছে? মেয়েটির বাবা মা যে প্রশ্নগুলো করেছে অত্যন্ত ভ্যালিড প্রশ্ন, গোটা রাজ্যের মানুষের মধ্যে সেই প্রশ্নগুলো আছে। কি সেই তদন্ত যেটা থেকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি আটকে উঠেছিলেন? সিবিআই কেন একটা প্রশ্নের উত্তর দিতে পারছে না? কাকে আড়াল করার জন্য? আমরা রাজ্যের মানুষ বিচার চাই। বিচার মানে কোনো একজনকে ফাঁসিতে লটকানো নয়। এই পুরো ঘটনা যে ঘটিয়েছে তার মোটিভ কি ছিল, কারা কারা এটাকে আড়াল করাতে সাহায্য করেছে, কার উদ্দেশ্যে, কাকে বাঁচানোর জন্য আড়াল করা হচ্ছে, সবটা যদি জানতে না পারি
তাহলে এটা আমাদেরকে যে বিচারের নামে প্রহসন বলে মনে হবে। বিশেষ করে যে বাবা মা, তার মনের অবস্থাটা আমাদের সবার ভাবা উচিত। তারা ছটফট করছে যন্ত্রণার, কারণ তারা বুঝতে পারছে যে এর পেছনে আরো অনেক কিছু আছে যেগুলোর যে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্রের সঙ্গে। তবে তিনি বারবার যে কথা বললেন তিলোত্তমার মা বাবার কথা, তিলোত্তমার মা বাবা তারা কিন্তু কিছুতেই মানতে রাজি নন যে সঞ্জয় একাদশী। কি বলছেন তারা, শুনুন। জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, এবং সেটা আমরা কিছু চাইছি না। জজের উপরে আমাদের পূর্ণ আস্থা, বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমার মেয়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত আছে এবং তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার তো আছেই, সেগুলো সব সামনে আসবে এবং তারা সাজা পাবে, কঠোর থেকে কঠোর সাজা হবে, সবারই কঠোর থেকে কঠোর সাজা হবে, এবং তার জন্য আমরা যতদিন লড়াই করার দরকার করব। আমার মেয়ের খুনির যারা, সঞ্জয় একা এই কাজ করেনি, সঞ্জয়ের পেছনে আরও লোক জড়িত আছে, তারা এখনও সিবিআই তদন্তেই আসেনি। আমি চাইব যে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে এবং আসল দোষীরা ধরা পড়বে এবং সবার কঠোর থেকে কঠোরতম সাজা হবে, তখন আমার মেয়ে আত্মার শান্তি পাবে। সিবিআই তদন্তই ঠিকঠাক করেনি, কোনো তাদের উপর কোনো চাপ এসেছে না কি আমরা বলতে পারবো না। তবে সিবিআই কাজ ঠিকঠাকভাবে, পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই 5 মাসে সেটাই করেছে। তার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল 90 দিন পরেও চার্জশিট না দিতে পারায় ছাড়া পেয়ে গেল। এবং এর উপরেও যে একটা মানে হাত আছে, প্রভাবশালীর হস্তক্ষেপ রয়েছে, সেটার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এতদিন যে জেলে রয়েছে তার সরকারি চাকরিটা যায়নি। বিচারক যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তবে আমরা চাই এরকম লোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এদের, কারণ এরা বেঁচে থাকলে আরও ক্রাইম ঘটবে। তাই এদের আমরা সর্বোচ্চ সাজাই দাবি করব। আর মাত্র 1 ঘন্টারও কম সময় তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়, যাকে আদালত দোষী সাব্যস্ত করেছে, তাকে কি সাজা দেবেন আজ বিচারক অনির্বাণ দাস তা আপনাদের জানাবো। তবে এর পাশাপাশি এই মুহূর্তে শিয়ালদা আদালত চত্বরে বহু মানুষ, চিকিৎসক, বিশিষ্ট তারা জড়ো হয়েছেন। সেই বিশিষ্ট মানুষ থেকে শুরু করে আমজনতা, চিকিৎসক থেকে শুরু করে আন্দোলনকারী, কে কি বলছেন শুনুন। ন্যায় বিচার চাই পশ্চিমবঙ্গের মানুষ। আমরা খুব সংশয়ে আছি যে সঞ্জয় রায় ছাড়া আর কে কে দোষী, খুনের চক্রী কে, মোটিভ অফ মার্ডার কি, সেটা কি জানতে পারবো? যদি তা না জানা যায় তাহলে কিন্তু অভয়ের ন্যায় বিচার হলো না। ফলে মানুষের মধ্যে ক্ষোভ, প্রতিবাদ কিন্তু জারি থাকবেই। এত বড় ক্রাইম করা সঞ্জয়ের পক্ষে সম্ভব নয়। এর মধ্যে কিছু হয়তো সোর্সের মধ্যে ভূত লুকিয়ে আছে। অযথা কোনো প্রমাণ লোপাট করে এইভাবে একটা মানে ফাঁসির অর্ডার শুনিয়ে বলির পাঠা করাটা আমি মনে করি ন্যায় যথাযথ বিচার না। সঞ্জয় একাদশী নয়, 100%। এখানে যে রাঘব বলগুলোকে যে ধরা হলো, তাদেরকে ছাড়া হলো কেন? এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের টালা থানার ওসি যে লোপাট করলো, মানে প্রমাণ লোপাট করলো, তাদেরকে ছাড়া হলো কেন? এর পিছনে আরও রাঘব বল আছে। সঞ্জয় রায় একা না, ওকে বলির পাটা বানানো যাচ্ছে। আমি বলতে এটাই চাই, শুধু মাস্টার মাইন্ড যে আছে ওইটা ধরা পড়ুক। সঞ্জয় রায় একটাই নাম উঠে আসছে, কিন্তু ও তো একা করেনি। এত বড় ঘটনা একা করতে পারে না কেউ। একা যদি করতো, সঞ্জয় রায় রাতারাতি দেওয়াল ভাঙেনি, সঞ্জয় রায় সমস্ত লোপাটি করেনি, ও লাশকে তুলে নিয়ে ঢেকে দেয়নি। এগুলো একা পারা যায় ভাই, বলো তো? আরো একবার আপনাদের মনে করে দিই, গত শনিবার শিয়ালদা কোর্ট চত্বরে ঠিক কি হয়েছিল, শিয়ালদা কোর্টের অন্দরে কি হয়েছিল। শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে বিচারক বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ ভোরের দিকে হাসপাতালে ঢুকে অন ডিউটি ডাক্তারকে আক্রমণ করেন, গলা এবং মুখ চেপে ধরেন, যৌন নির্যাতন চালান তার উপর। তার জেরেই মৃত্যু হয় নির্যাতিতার। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 নম্বর ধারায় আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আপনার বিরুদ্ধে যা প্রমাণ রয়েছে তাতে 10 বছরের নিচে সাজা হবে না, যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় 25 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আপনি যেভাবে মেরেছেন তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন 10 বছরের কারাদণ্ড, এমনটাই বলেন বিচারক অনির্বাণ দাস। অন্যদিকে সঞ্জয় যুক্তি দেয়, তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে সেটা তো ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা পাওয়া গেল না কেন? সঞ্জয় বলতে থাকে, আমি গরিব, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের ধরুন,
মিডিয়াও এই কথা বলছে, সবাই বলছে, একজন আইপিএসও বলেছেন, তাহলে আমাকে ধরছেন কেন, এই কথা বলেন সঞ্জয়। কিন্তু সেই সময় বিচারক অনির্বাণ দাস তিনি বলেন যে সোমবার অর্থাৎ আজ তিনি অভিযুক্তকে সময় দেবেন, দোষীকে সময় দেবেন, তার এই রুদ্রাক্ষের যে সংক্রান্ত তিনি যে দাবিটা করছেন তা শুনবেন বিচারক অনির্বাণ দাস, এমনটাই শনিবার জানিয়েছেন আদালতের ভিতর। আমার সহকর্মী শ্রাবন্তী একবার রয়েছেন, আমি শ্রাবন্তীর কাছে যাই একবার। শ্রাবন্তী, যেটা বলতে বলতে তোমাকে থামিয়েছিলাম, এই রুদ্রাক্ষের প্রসঙ্গটা আচমকা সঞ্জয় কেন তুলে আনলো সেটা একবার জানতে চাইবো। আর একবার আপনাদের জানাই এই মুহূর্তে টিভি9 বাংলার সব থেকে বড় টিম, তারা